আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি আরটিভি সন্ধ্যার সংবাদে। আপনাদের সঙ্গে রয়েছে আমরা দুজন, আমি আফসানা সুরাইয়া এবং আমি ফারিয়া শারমিন। রাতভর বৃষ্টি না হওয়ায় বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও ভোর থেকে টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে আবারও সিলেট, সুনামগঞ্জ ও পার্বত্য চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন স্থানে নির্মাণচল তলিয়ে গেছে। কোথাও বন্ধ হয়ে গেছে সড়ক যোগাযোগ, কোথাও দেখা দিয়েছে খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট। সুরমা শঙ্খ ও ডলু নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন সাকিব আল হাসান। টানা বৃষ্টি আর উজানের পাহাড়ি ঢলে ফুলে ফেপে উঠেছে চট্টগ্রামের শঙ্খ ও ডলু নদী। প্লাবিত হয়েছে চন্দনাই, সাতকানিয়া ও লোহাগাড়ার বিস্তীর্ণ এলাকা। বন্যার পানিতে তলিয়ে গেছে বাড়িঘর, শিক্ষা প্রতিষ্ঠান, ফসলি জমি ও গ্রামীণ সড়ক। চট্টগ্রাম বান্দরবান মহাসড়কের বিভিন্ন অংশ পানির নিচে চলে যাওয়ায় বন্ধ রয়েছে যান চলাচল। শুকনো খাবারসহ প্রয়োজনীয় সহায়তার কথা জানান স্থানীয় সংসদ সদস্য। আমরা চট্টগ্রাম 14, চন্দনায় আংশিক সাতকানিয়ার জন্য 30,000 পরিবার এবং সাতকানিয়ার জন্য চট্টগ্রাম 15-এর জন্য আমাদের 20,000 পরিবার। ভারী বৃষ্টিতে সুনামগঞ্জের সুরমা নদীর পানি বৃদ্ধি পেয়েছে। বৃষ্টি অব্যাহত থাকলে সুনামগঞ্জের অনেক স্থান সাময়িকভাবে প্লাবিত হয়ে স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। মাত্র 1-2 ঘন্টা বৃষ্টি হলেই এখানে জলবদ্ধতার সৃষ্টি হয়। পাই নাই, আর আমাদের বাসা বাড়িতে পানি উঠে গেছে। গত কয়েকদিনে টানা বৃষ্টিতে গাজীপুরের কালিয়াকৈরে হাঁটু থেকে কোমর পানি পর্যন্ত জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে প্রায় 10,000 মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। পানিতে ডুবে থাকায় 10 থেকে 15টি শিল্প কারখানা বন্ধ রয়েছে। ভোর থেকে টানা ভারী বৃষ্টিতে কুমিল্লায় ভয়াবহ জলাবদ্ধতা দেখা দিয়েছে। তলিয়ে গেছে প্রধান সড়ক, অলিগলি ও আবাসিক এলাকা। বাসাবাড়িতে পানি ঢুকে পড়ায় চরম দুর্ভোগে পড়েছে সাধারণ মানুষ। বান্দরবানের সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি কিছুটা নেমে যাওয়ায় আশ্রয়কেন্দ্র ও নিরাপদ স্থানে ফিরতে শুরু করেছে অনেকে। তবে কাদামাটি, ক্ষতিগ্রস্ত কাঁচা ঘরবাড়ি ও প্রয়োজনীয় সামগ্রী নষ্ট হয়ে যাওয়ায় তাদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। পানিতে যতটুকু আসলে সম্পূর্ণ তলাই গেছে, কেউ মাল সামান বাইক করতে পারছে, কেউ পারে নাই। আমি একবার ভিয়া মালামাল বসাই রাখতেছি, ফ্যান যা কিছু আসলো সব আবার নষ্ট হয়ে গেছে। এখন কোথায় থাকবো, কিভাবে থাকবো? খাট একটা ছিল, তাও ভাইসে চলে গেছে, ভেঙে গেছে সবকিছু, কিছুই নাই। বৃষ্টি কমে আসায় রাঙামাটিতে উন্নতি হচ্ছে বন্যা পরিস্থিতি। আশ্রয়কেন্দ্র ছাড়তে শুরু করেছে মানুষ। তবে পশ্চিম লাইলাঘোনা ইউনিয়নে এখনও পানিবন্দী হয়ে আছে 1.5 শতাধিক পরিবার। ত্রাণ বিতরণ করছে উপজেলা প্রশাসন, সেনাবাহিনী ও বিজিবি সহ বিভিন্ন সংগঠন। রাজবাড়ীতে গত কয়েকদিন ধরে টানা বৃষ্টিতে স্থবির হয়ে পড়েছে জনজীবন। নিচু এলাকা, অলিগলি এবং প্রধান সড়কে সৃষ্টি হয়েছে তীব্র জলাবদ্ধতা। টানা 9 দিনে বৃষ্টিতে ঝালকাঠিতে তলিয়ে গেছে আমনের বীজতলা ও ফসলের ক্ষেত। দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা। ক্ষয়ক্ষতি তো হয়েছে, বৃষ্টির ক্ষতি হয়েছে, কিন্তু মানুষও নামতে পারে না কামে কাজে। হবিগঞ্জ সদর উপজেলার কালীগঞ্জে প্লাবিত হয়েছে প্রায় 35টি গ্রাম। ভেঙে গেছে মাটির ঘর, ধানি জমি, শাকসবজি ও মাছের ঘের তলিয়ে যাওয়ায় ব্যাপক ক্ষতির মুখে পড়েছে কৃষক। টানা 10 দিনে বৃষ্টিতে ভোলার মনপুরা সহ বিভিন্ন স্থানে জলাবদ্ধতা দেখা দিয়েছে। অতি জোয়ারে ইলিশা ফেরিঘাট প্লাবিত হয়েছে। টানা বৃষ্টি ও ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার সীমান্তবর্তী নিম্নাঞ্চল প্লাবিত হয়ে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এছাড়া দিনাজপুরের হিলি ও কক্সবাজার সহ দেশের বেশ কিছু জেলা ও উপজেলার বিভিন্ন স্থানে এখনও পানিবন্দী আছে অনেক মানুষ। সাকিব আল হাসান, আরটিভি। বন্যায় ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি মেরামতে সরকার সহায়তা করবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। চট্টগ্রামে বন্যা কবলিত সাতকানিয়া উপজেলার বিভিন্ন এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে তিনি এই কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, সরকারের এখন বন্যা দুর্গতদের উদ্ধার ও ত্রাণ সহায়তায় অগ্রাধিকার দিয়েছে। ক্ষতিগ্রস্তরা যাতে স্বাভাবিক জীবনে ফিরতে পারে সেজন্য সরকার সব ধরনের উদ্যোগ নেবে বলেও জানান প্রতিমন্ত্রী। শুধু এই মুহূর্তে খাবার যুগই আমরা আমাদের দায়িত্ব শেষ করব না। পানি নেমে যাবার পর পুনর্বাসনের যে মূল কর্মযজ্ঞ, সেখানে আমরা দায়িত্ব পালন করবো ইনশাআল্লাহ। রাস্তাঘাটের মেরামত থেকে শুরু করে গবাদি পশুর ক্ষয়ক্ষতি হয়েছে, সেই ক্ষতি পুষিয়ে দেওয়ার জন্য তাদের ভোটে নির্বাচিত সরকার, এই বিএনপির সরকার, তারেক রহমানের সরকার সর্বতভাবে কাজ করবে ইনশাআল্লাহ।
বন্যা কবলিত 11 জেলায় স্বাস্থ্যসেবা নিশ্চিতে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। তিনি বলেন, স্বাস্থ্যসেবা নিশ্চিতে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার। সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে বন্যা কবলিত এলাকায় গৃহীত স্বাস্থ্য বিষয়ক কার্যক্রম সম্পর্কে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন। মন্ত্রী বলেন, সাপের কামড় থেকে সুরক্ষার জন্য সব জায়গায় অ্যান্টিভেনম পৌঁছানো হচ্ছে। 8 দিন হাসপাতাল নিয়ে সাংবাদিকদের প্রশ্নে স্বাস্থ্যমন্ত্রী বলেন, তদন্ত কমিটির সুপারিশ অনুযায়ী হাসপাতালের অনেক কিছু সংস্কার করছে 8 দিন হাসপাতাল পরিদর্শন করে পরবর্তী নতুন সিদ্ধান্ত নেওয়া হবে। অঞ্চলে যদি কেউ সাপে কাটে ইমিডিয়েটলি যেন উপরে ভাত দিয়ে যাতে হসপিটালে নিয়ে আসে। এবং প্রথম রাত্রে আমরা 5 জন রোগী পেয়েছিলাম, 5 জনকে আমরা অ্যান্টিভেনম দিয়েছি, আলহামদুলিল্লাহ তারা সুস্থ ভালো আছে। পর্যাপ্ত পরিমাণে ট্যাবলেট দেওয়া হচ্ছে, পিউরিফাইং ট্যাবলেট, যাতে করে পানির কারণে পানিবাহিত কোনো ব্যাকটেরিয়াতে যাতে কলেরা না হয়। এরপরও যদি খোদা না খাস্তা দেওয়া হয়, আওয়ার হসপিটালস আর রেডি টু গিভ ট্রিটমেন্ট টু আওয়ার ডায়রিয়া পেশেন্ট। বিগত ফ্যাসিস্ট সরকারের অপরিকল্পিত ব্যবস্থাপনার কারণেই বন্যায় মানুষের প্রাণহানি ঘটেছে, এমন অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালেই তিনি এইসব কথা বলেন, বিশেষ দেশকে খুশি করতে তৎকালীন সরকার রামপাল বিদ্যুৎ কেন্দ্র করেছিল। এর কারণে সুন্দরবনের জীববৈচিত্র্য ক্ষতিগ্রস্ত হয়েছে। এই সময় বিএনপির বহিষ্কৃত নেতাকর্মীদের ব্যাপারে দলের চেয়ারম্যান ও স্থায়ী কমিটির সিদ্ধান্ত চূড়ান্ত বলেও মন্তব্য করেন রুহুল কবির রিজভী। বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের বিষয়ে সরকার সজাগ রয়েছে বলে জানান প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা। টানা অতিবৃষ্টিতে আমাদের বৃহত্তর চট্টগ্রাম, সিলেট যেভাবে প্লাবিত হয়েছে, বন্যার্ত মানুষের এই সংকট আমরা কাটিয়ে উঠতে পারবো এবং নিশ্চয় যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তারাও যথাযথ পুনর্বাসন তাদের হবে। দেশের প্রত্যেকটি মানুষ, সচ্ছল মানুষ, তারা যাতে এই বন্যা দুর্গতদের সাহায্যার্থে সেখানে ত্রাণ পাঠানোর জন্য তার জন্য সকলে এগিয়ে আসেন। সকালে বৃষ্টি যেন রাজধানীর গতি থামিয়ে দেওয়ার এক দীর্ঘ দুর্ভোগ। জলাবদ্ধ সড়ক, স্থবির যান চলাচল, গণপরিবহনের সংকট, সব মিলিয়ে কর্মদিবসের শুরুতেই ভোগান্তিতে লাখো নগরবাসী। অফিসে পৌঁছানোর তাড়া, পরীক্ষা আর ক্লাসে যোগ দেওয়ার চিন্তা সবকিছু ছাপিয়ে নগরবাসীর নিত্যসঙ্গী হয়ে ওঠে পানি আর যানজট। টানা দ্বিতীয় দিনের বৃষ্টিতে রাজধানীর দুর্ভোগের চিত্র তুলে ধরছেন তৌফিকুল ইসলাম আশিক। সোমবার ভোর থেকেই ছিল মেঘলা আকাশ। সকাল 7টার দিকে ভারী বর্ষণের পর থেমে থেমে বৃষ্টি চলতেই থাকে। সপ্তাহের কর্মদিবসের শুরুতেই ঘর থেকে বের হয়ে জলাবদ্ধতা আর যানজটের মুখে পড়েন রাজধানীবাসী। গেল দিনের বৃষ্টির কারণে প্রধান সড়ক থেকে অলিগলি বিভিন্ন এলাকায় এখনো জমে আছে পানি, কোথাও হাঁটু পানি, কোথাও তারও বেশি। বৃষ্টি বাদল কেউ কামে নিতে চায় না। এই বৃষ্টি বাদলের সময় আমাদের খুব কষ্ট হইতেছে। ঢাকা শহরে যেই পানি নিষ্কাশনের ব্যবস্থাটা নেই, এই ব্যবস্থাটা হলে যেমন পরিবহনগুলো বিভিন্ন জায়গায় আটকে যায়, এই জন্য জনসাধারণের দুর্ভোগ হইতেছে। এটা নিষ্কাশনের জন্য সরকারের ব্যবস্থা নিতে হবে। যে বৃষ্টির কারণেই মেট্রো রেল ইউজ করতেছি। রাস্তাঘাটে অনেক বৃষ্টি, প্রচুর পরিমাণ বৃষ্টি, রাস্তাঘাট সব তলানো। পানি জমে কমে যায় যানবাহনের গতি, বিভিন্ন এলাকায় তৈরি হয় দীর্ঘ যানজট। গণপরিবহনের সংখ্যা ছিল তুলনামূলক কম, ফলে বাসগুলোতে ছিল উপচে পড়া ভিড়। গুলশান যাব 9টার সময় এখানে দাঁড়াইছি, অথচ এখনো আমি কোনো গাড়ি পাইলাম না। গাড়ি পাওয়া যাচ্ছে না, গাড়ি তোলা যাচ্ছে না, আর গাড়িতে উঠলেও গাড়ি অনেক টাকা ভাড়া নেয় বেশি। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী বৃষ্টি অব্যাহত থাকলে রাজধানীর নিচু এলাকায় জলাবদ্ধতা ও যানজটের পরিস্থিতি আরও বাড়তে পারে। 14-15 তারিখ পর্যন্ত সারা বাংলাদেশে বৃষ্টিপাত অব্যাহত থাকবে, কিন্তু তীব্রতা কমে যাবে। বৃষ্টিপাত কমে গিয়ে 16 তারিখ থেকে পুনরায় নতুন করে আবার মৌসুমী বায়ুর সক্রিয়তা জোরদার হতে পারে। সে কারণে 16 তারিখ থেকে আবার সারা বাংলাদেশে পুনরায় বৃষ্টিপাত একটু একটু করে আবার বৃদ্ধি পেতে পারে। টানা বৃষ্টিতে নগর জীবনের স্বাভাবিক ছন্দ ব্যাহত হলেও দ্রুত পানি নিষ্কাশন ও কার্যকর ট্রাফিক ব্যবস্থাপনার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। তৌফিকুল ইসলাম আশিক, RTV, ঢাকা। রাজধানীর গুলশান লেকে জনস্রোতে ভেঙে যাওয়া রাস্তার অংশ রাজউকের হয় তা মেরামত করবেন না বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম। তীব্র পানির স্রোতে ভেঙে যাওয়া অংশ পরিদর্শন শেষে তিনি এই কথা বলেন। এই সময় তিনি আরও বলেন, তারা বিষয়টি রাজউককে চিঠি দিয়ে জানাবেন। এই বিষয়ে রাজউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার রিয়াজুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি। সমস্যার সমাধানে ভুক্তভোগীরা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছেন। AR বাদলের রিপোর্ট।
দেখে মনে হবে নায়াগ্রা জলপ্রপাতের ছোট অংশ, কিন্তু না, এটি রাজধানীর অভিজাত এলাকা গুলশান লেকের বাড্ডা গুলশান লিংক রোডের একাংশের দৃশ্য। টানা কয়েকদিনের বৃষ্টির ফলে পানি নিষ্কাশনের সঠিক ব্যবস্থা না থাকায় রবিবার তীব্র পানির চাপে এভাবেই ভেঙে যায় এবং ভাঙন ধীরে ধীরে বাড়তে থাকে। রাস্তায় চলাচলরত মানুষের ভোগান্তি বাড়ার সাথে সাথে তৈরি হয় যানজট। স্থানটি পরিদর্শন করেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক। বলেন, এটি মেরামত করা তাদের দায়িত্ব নয়, তবে তারা সমন্বয় করে কাজ করবেন। আমরা যেটা আজকে লেকের সামনে যে রাস্তাটা ভেঙে গেছে এবং যেখানে দাঁড়িয়ে কথা বলছি, হাতের বাম সাইডের লেক, এটা রাজুকের অধীনে আছে, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ। প্রশাসকের এমন বক্তব্যে ক্ষোভ জানিয়ে স্থানীয়রা বলেন, এমন দুর্দশার কারণে তাদের বাড়িতেও পানি উঠেছে। আপনারাই তো শুনলেন একটু আগে কি বলে গেছে, এখন রাজুকের সাথে কথা বলবে। এই লেক রাজুকের আন্ডারে, যদি রাজুকে নিয়ে উনি কাজটা করতে পারে বা মানুষের চলাচল এবং এই পানি নিষ্কাশনটা দ্রুত করতে পারে, আমাদের জন্য ভালো। এ বিষয়ে রাজুক চেয়ারম্যানের কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে বিষয়টি দ্রুত সমাধান হবে এমন প্রত্যাশা ভুক্তভোগীদের। আর বাদল, RTV, ঢাকা। পলিথিনের কারণে জলাবদ্ধতা নিরসনে বেগ পেতে হচ্ছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনকে। তাই নগরবাসীকে পলিথিনের ব্যবহার কমিয়ে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন DSCC প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম। তিনি বলেন, জলাবদ্ধতা কমাতে খালগুলো দখলমুক্ত ও সচল করার পাশাপাশি নাগরিকদের সহযোগিতাও জরুরি। সকালে দক্ষিণ সিটির সম্মেলন কক্ষে ঢাকা উৎসব উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এছাড়াও 416 বছরের ঐতিহ্যকে ধারণ করে আগামী 31 জুলাই থেকে 7 আগস্ট পর্যন্ত প্রথমবারের মতো এই উৎসবের আয়োজন করা হয়েছে। পলিথিনটাকে আমরা যে কোনোভাবে হোক যদি আমরা বন্ধ করতে না পারি, তাহলে কোনোভাবেই আজকের এই জলাবদ্ধতা বা আজকে আমাদের মূল সমস্যাটা হয়ে গেছে পলিথিন। নিউ মার্কেট থেকে ওইখানে অনেক রাস্তা আমি হেঁটেছি এবং সব জায়গা থেকে পলিথিন কুড়ায় দুই পাশে আমি রাখছি আমাদের পরিচ্ছন্ন কর্মী, তারা কয়েক বস্তা পলিথিন সংগ্রহ করেছে। শুধু এগুলো যখন ড্রেনে যায় তখন এটা তো ড্রেনগুলো বন্ধ হয়ে যায়। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জনগণের সমর্থন যতক্ষণ সঙ্গে থাকবে দেশকে এগিয়ে নিতে বিএনপি কোনো বাধা মানবে না। তিনি বলেন, খরা বন্যা থেকে দেশকে রক্ষা করতে বৃক্ষরোপণ এবং পরিচর্যা করার আহ্বানও জানান তিনি। এছাড়া 1 বছরের মধ্যে 41 লাখ পরিবারের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়া হবে বলেও জানান তিনি। বরিশালে যাওয়ার পথে আলাদা অনুষ্ঠানে এইসব কথা বলেন প্রধানমন্ত্রী। মোহাম্মদ সাব্বির আহমেদের তোলা ছবিতে বিস্তারিত জানাচ্ছেন শামীম চৌধুরী। দায়িত্ব গ্রহণের পর প্রথমবার বরিশালের পথে ছুটে চলা প্রধানমন্ত্রী তারেক রহমানের। পথে পথে জনতার বাঁধ ভাঙা উচ্ছ্বাস আর ভালোবাসায় সিক্ত অদম্য এই প্রধানমন্ত্রী। হাত নাড়িয়ে জনতার উষ্ণ অভ্যর্থনার জবাব দেন তিনি। বরিশাল সফরে কর্মসূচির শুরুতেই জেলার গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নে নবখননকৃত শরিকল খালপাড়ে পৌঁছান প্রধানমন্ত্রী। বৈরী আবহাওয়ার মাঝেই সেখানে বৃক্ষরোপণ কর্মসূচিতে যোগ দেন তিনি। এলাকাবাসীকে নিয়ে একসঙ্গে 2500 গাছের চারা রোপণ করে দোয়া মোনাজাতে অংশ নেন সরকার প্রধান। বক্তব্যে গাছ রোপণের প্রয়োজনীয়তা তুলে ধরে রোপণকৃত গাছের চারাকে সন্তানের মতো পরিচর্যা করতে সকলের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। আমাদের দেশের যত্ন আমাদেরকে নিতে হবে, আমাদের দেশকে গড়ে তুলতে হবে আমাদেরকে। আমরা সবাই মিলে চেষ্টা করি, আমরা সবাই মিলে যদি সচেতন হই তাহলে আমরা আমাদের পরিবেশটা সুন্দর করতে পারবো। ইউনিয়নের সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ফ্যামিলি কার্ড উপকারভোগীদের সঙ্গে মত বিনিময় করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে তিনি বলেন, আগামী 5 বছরে দেশের সকল পরিবারের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে কাজ করছে সরকার। আমরা চাই সকল ধর্মের মানুষকে একসাথে নিয়ে কোনো ভেদাভেদ না, সকলকে মানবিকতার ভিত্তিতে বিচার করে আমরা এই দেশকে পুনর্গঠন করতে চাই। সকল রাজনৈতিক ক্ষমতার উৎস জনগণ। এই জনগণের সমর্থন এবং এই জনগণের সমর্থন যতক্ষণ বিএনপির কাছে থাকবে, যতক্ষণ বিএনপির পাশে জনগণ থাকবে, বিএনপি কোনো বাধা মানবে না। বিএনপি দেশকে ইনশাল্লাহ সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। পরে বরিশাল 30 গোডাউন সাগরদী খালপাড়ে একসঙ্গে 350টি গাছের চারা রোপণ করেন প্রধানমন্ত্রী। অংশ নেন দোয়া ও মোনাজাতে।
জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় সবুজ দেশ গড়ার বার্তা নিয়ে বরিশালে প্রধানমন্ত্রী তারেক রহমান। তাকে পেয়ে উচ্ছ্বাস আর প্রত্যাশায় মুখর পুরো জনপদ। প্রধানমন্ত্রীর এই সফরে উন্নয়নের দ্বার উন্মোচিত হবে এমনটাই বিশ্বাস দীর্ঘদিন ধরে অবহেলিত নদীবিধৌত এই অঞ্চলের মানুষের। শামীম চৌধুরী, RTV, 30 গোডাউন, বরিশাল। আধুনিক প্রযুক্তি ও পেশাদার প্রশিক্ষণের মাধ্যমে দেশের সেনাবাহিনীর সক্ষমতা আরও বাড়াতে সর্বাত্মক সহযোগিতা করবে সরকার, জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বরিশালের বাবুগঞ্জে সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ মহড়া পরিদর্শন শেষে একথা জানান তিনি। এ সময় দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় নিরাপত্তা রক্ষায় সেনাবাহিনীর জনগণের আস্থা ও গর্বের প্রতীক বলেও মন্তব্য করেন সরকার প্রধান। আরও জানাচ্ছেন শামীম চৌধুরী। বরিশালের বাবুগঞ্জে বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ মহড়া স্থলে পৌঁছে বিস্তীর্ণ জঙ্গলে পরিচালিত মহড়া ঘুরে দেখেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেনা সদস্যদের যুদ্ধ প্রস্তুতি, কৌশলগত অবস্থান গ্রহণ এবং বাস্তবসম্মত প্রশিক্ষণ পর্যবেক্ষণ করেন তিনি। শত্রুপক্ষের ড্রোন মোকাবেলায় ব্যবহৃত এন্টি ড্রোন মাল্টি ব্যারেল সিস্টেমের কার্যক্রমও প্রত্যক্ষ করেন সরকার প্রধান। এ সময় আধুনিকে প্রতিরক্ষা প্রযুক্তির বিভিন্ন দিক তুলে ধরেন সেনা কর্মকর্তারা। মহড়া শেষে জঙ্গলের ভেতর দায়িত্বরত সেনা সদস্যদের সঙ্গে সময় কাটান প্রধানমন্ত্রী। তাদের খোঁজখবর নেয়ার পাশাপাশি মাঠ পর্যায়ের অভিজ্ঞতা শোনেন এবং যুদ্ধক্ষেত্রের পরিবেশে প্রস্তুত করা খাবারও গ্রহণ করেন। পরে সেনা সদস্যদের উদ্দেশ্যে দেয়া বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর পেশাদারিত্ব ও সাহসিকতা দেশপ্রেমের অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। ভবিষ্যতে একদিন বাংলাদেশের সেনাবাহিনীর প্রশিক্ষণ বলুন, আর্ট বলুন, বাংলাদেশ সেনাবাহিনীর এক্সপার্টিস বলুন, সব নিয়ে পৃথিবীর বিভিন্ন বড় বড় জায়গায় আলোচনা হবে। তারেক রহমান বলেন, সেনাবাহিনীর প্রতি জনগণের আস্থা ও সম্মান ধরে রাখতে আধুনিক প্রযুক্তি, দক্ষতা ও সর্বোচ্চ প্রস্তুতি নিশ্চিত করতে হবে। সেনাবাহিনীর একটি মূল বিষয় হচ্ছে প্রশিক্ষণ, আরেকটি মূল বিষয় হচ্ছে চেইন অফ কমান্ড। এইটি আমাদেরকে, কারণ ডিসিপ্লিন রক্ষা করতে হলে অবশ্যই চেইন অফ কমান্ড আমাদেরকে মানতে হবে। একই সাথে টেকনোলজির যদি ইনপুট আমরা দিতে পারি, তাহলেই আমরা একটি শক্তিশালী সেনাবাহিনী গড়ে তুলতে সক্ষম হব ইনশাআল্লাহ। বাংলাদেশ সেনাবাহিনী বিশ্ব পরিসরে আরও সুনাম ও পেশাগত স্বীকৃতি অর্জন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন সরকার প্রধান। আরেকটি মূল বিষয় হচ্ছে শামীম চৌধুরী, RTV, বাবুগঞ্জ, বরিশাল। আর্থিক প্রতিষ্ঠানগুলোর স্বচ্ছতা এবং প্রয়োজনীয় সংস্কারের রূপরেখা তৈরির লক্ষ্যে IMF এর সঙ্গে পুরনো চুক্তি থেকে সরকার বেরিয়ে এসেছে বলে মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সফররত IMF প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে এই মন্তব্য করেন তিনি। দেশের স্বার্থ বিবেচনা করেই সংস্থাটির সঙ্গে ঋণ পাওয়ার নতুন চুক্তি করা হবে বলেও জানান তিনি। এদিকে NBR চেয়ারম্যানের সঙ্গেও বৈঠক করেছেন IMF এর প্রতিনিধিরা। আরও জানাচ্ছেন তৌহিদুর রহমান। আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর সঙ্গে 2023 সালে $470 কোটি প্যাকেজ থেকে বাংলাদেশ ইতিমধ্যে $36 কোটি পেয়েছে। তবে বিভিন্ন শর্ত পূরণে ব্যর্থ হওয়া এবং মতৈক্য না হওয়ায় ষষ্ঠ কিস্তি আটকে যায়। এর মধ্যে নতুন করে আলোচনায় এসেছে $4.5 বিলিয়ন চুক্তি। এমন প্রেক্ষাপটে 5 দিনব্যাপী বাংলাদেশ সফরে রয়েছেন IMF এর একটি প্রতিনিধি দল। দেশের আর্থিক প্রতিষ্ঠানের বিভিন্ন প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের অংশ হিসেবে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের সঙ্গে মতবিনিময় করেন প্রতিনিধি দলের সদস্যরা। সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গেও বৈঠক করেন IMF এর প্রতিনিধিরা। পরে সাংবাদিকদের কাছে IMF এর সঙ্গে চুক্তি বাতিলের বিষয়ে কথা বলেন মন্ত্রী। দেশের আর্থসামাজিক বাস্তবতায় আর্থিক সংস্কারের কথাও তুলে ধরেন তিনি। তারা একমত হয়েছে যে সিকোয়েন্সিং করতে হবে, যে কি যেহেতু যখন যেটা প্রয়োজন আমরা বাংলাদেশের অর্থনৈতিক প্রেক্ষাপটে, বাংলাদেশের জনগণের প্রেক্ষাপটে, দেশের প্রেক্ষাপটে আমাদের বিভিন্ন পরিবর্তনগুলো ক্রমান্বয়ে আসবে। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর সার্বিক অর্থনৈতিক অগ্রগতিতে IMF সন্তুষ্ট। ধীরে ধীরে সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করে ঋণ চুক্তি চূড়ান্ত হবে বলেও আশা করেন তিনি। তারা পলিটিক্যাল গভর্নমেন্টের যে রেসপন্সিবিলিটি, এটাকে তারা রেসপেক্ট করে এবং দে আর হ্যাপি অ্যাবাউট পারফরমেন্স যেগুলো হচ্ছে এই পর্যন্ত, তারা হ্যাপি। এবং যে ভিত্তির উপর আমি মেনশন করলাম একটু আগে, তার উপর ভিত্তি করে আগামী দিনের প্রোগ্রামটা। কেবল ঋণের অর্থ পাওয়া নয়, বরং দেশের স্বার্থ সংরক্ষণেই বর্তমান সরকার গুরুত্ব দিচ্ছে বলে জানান অর্থমন্ত্রী। তৌহিদুর রহমান, RTV, ঢাকা।
রাজধানীর বিভিন্ন এলাকায় 3টি পৃথক অভিযানে ভারত ও মায়ানমার থেকে আসা বিপুল পরিমাণ মাদক, বিদেশি বন্দুকসহ 7 জনকে গ্রেফতার করেছে ডিএমপির গোয়েন্দা পুলিশ। সোমবার বিকেলে রাজধানীর ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে একথা জানান পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম। আটককৃতদের বিরুদ্ধে 2টি মামলার কথা নিশ্চিত করেন তিনি। যাদের আটক করা হয়েছে তাদের বেশিরভাগই আগে থেকেই মাদক ব্যবসায় জড়িত ছিল বলেও জানান পুলিশের এই কর্মকর্তা। গোপন সংবাদের ভিত্তিতে তথ্য প্রযুক্তির সহায়তা গোয়েন্দারা তথ্য পায় যে অস্ত্র মাদক ব্যবসায়ীদের একটি সংঘবদ্ধ চক্র 2টি প্রাইভেট কারযোগে ঢাকা আরিচা মহাসড়ক হয়ে গাবতলী বাস টার্মিনাল দিয়ে রাজধানীতে প্রবেশ করবে। এই তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে চেকপোস্ট স্থাপন করে অভিযান পরিচালনা করা হয়। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে মডেল মসজিদ নির্মাণে করা দুর্নীতি তদন্ত করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। বিকেলে জাতীয় সংসদের বাজেট অধিবেশনের প্রশ্ন উত্তরে ধর্মমন্ত্রীর পক্ষে দেওয়া জবাবে মন্ত্রী বলেন, ইসলাম ও মসজিদের নামে তারা অত্যন্ত গর্হিত কাজ করেছে। তিনি বলেন, মেগা প্রকল্পে মেগা দুর্নীতির জন্য মেগা বাজেট করা হয়েছে। নোয়াখালী 2 আসনের সংসদ সদস্য জয়নুল আবেদিন ফারুকের প্রশ্নের জবাবে মসজিদ বাড়ি তদন্ত পরিচালনার জন্য মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়ার কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী। বিগত কোনো পরিকল্পনা আপাতত নাই। দুর্নীতি করার জন্য প্রাক্কলনের মধ্যেই আগে ঢুকেছে, তারপরে দুর্নীতি হয়েছে, সময় বৃদ্ধি হয়েছে, ব্যয় বৃদ্ধি হয়েছে, তার উপর এখন 13 কোটি থেকে 21 কোটিতে কিভাবে গেল এই মডেল মসজিদগুলোর সমস্ত প্রকল্প ব্যয় টোটাল কত ছিল, কতটা নাম্বার অফ মডেল মসজিদ হয়েছে, সমস্ত মসজিদ ওয়ারি সেটা তদন্ত পরিচালনা করার জন্য আমি আজকে মন্ত্রণালয়কে নির্দেশ দেব। মাননীয় স্পিকার, এর মধ্যে সরকারি অন্যান্য সংস্থাও জড়িত হতে পারে, সেটা খুবই ন্যায্য প্রশ্ন। ভারতের পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেখানে আত্মসমর্পণ করুক তাকে আগে কারাগারে যেতে হবে। দুপুরে নিজ দপ্তরে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ। প্রতিমন্ত্রী বলেন, শেখ হাসিনা ভারত বা বাংলাদেশ যেখানেই আত্মসমর্পণ করুক, কারাগারের বিকল্প কোনো পথ নেই। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে দণ্ডপ্রাপ্ত আসামির বক্তব্য সরকারের আমলে নেওয়ার কিছু নেই। বন্দি বিনিময় চুক্তির আওতায় তাকে ফেরাতে কূটনৈতিক প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান শামা ওবায়দ। রাজনৈতিকভাবে ওনার আওয়ামী লীগের যারা নেতাকর্মীরা পালিয়ে আছে, লুকিয়ে আছে, তাদেরকে জাগ্রত করার জন্য, উজ্জীবিত করার জন্য বলছে। এছাড়া তো কোনো কারণ আমি দেখছি না। একজন আসামি সে কোথায় আত্মসমর্পণ করবে, কিভাবে করবে, সেটা একেবারে ওনার ব্যাপার, এবং সেটা আমাদের কোনো সরকারের কোনো এখানে সাবজেক্ট না। এবং সে বিদেশে বাংলাদেশের কোনো মিশনে আত্মসমর্পণ করুক বা বাংলাদেশে এসে আত্মসমর্পণ করুক, প্রক্রিয়া একই। ওনাকে জেলে যেতে হবে, ওনার যে সাজা সে সাজা ফেস করতে হবে। ঢাকার সড়কে প্রতিদিনের বাস্তবতা যানজট, আর এই যানজটকে আরও বেশি তীব্র করে তুলেছে অবৈধ পার্কিং। ব্যস্ত সড়কের পাশে ব্যক্তিগত গাড়ি, মিনি ট্রাক, সারি সারি মোটরসাইকেল দাঁড়িয়ে থাকায় রাজধানীর সড়কগুলো কার্যত সংকুচিত হয়ে পড়েছে। সিটি বাসগুলোর বেশিরভাগই সড়কের মাঝখানে যাত্রী ওঠানামা করায় প্রতিনিয়ত ঘটছে ছোট বড় দুর্ঘটনা। বিশেষ করে রাতের বেলায় অপর্যাপ্ত আলো ও সংকেতহীন পার্কিং দুর্ঘটনার ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে বহুগুণ। হাসান মাহমুদের ধারাবাহিক রিপোর্টের আজ থাকছে প্রথম পর্ব। অবৈধ পার্কিং শুধু যান চলাচল ব্যাহত করছে না, সৃষ্টি করছে সড়ক দুর্ঘটনার ঝুঁকি ও সাধারণ মানুষের সীমাহীন ভোগান্তি। রাজধানীর প্রায় সবগুলো গুরুত্বপূর্ণ এলাকায় অবৈধ পার্কিং এখন নিত্যদিনের চিত্র। প্রধান সড়কে অবৈধভাবে যান পার্ক করায় 2 লেনের সড়ক নেমে আসে 1 লেনে। কোথাও কোথাও একমুখী চলাচলেও তৈরি হয় অচল অবস্থা। পরিসংখ্যান বলছে, রাজধানীর ঢাকায় যানজটের কারণে প্রতিদিন গড়ে 32 লাখ কর্মঘণ্টা নষ্ট হচ্ছে। বছরে এই ক্ষতির পরিমাণ দাঁড়ায় প্রায় 98,000 কোটি টাকা। এছাড়া জ্বালানি অপচয়ে ক্ষতি হচ্ছে আরও 11,000 কোটি টাকা। দীর্ঘ যানজটে আর্থিক ক্ষতির পাশাপাশি মানুষের শারীরিক ও মানসিক স্বাস্থ্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। উচ্চ রক্তচাপ, হৃদরোগ, শ্বাসকষ্ট, কিডনি ও ফুসফুসজনিত জটিলতা বাড়ছে।
গাবতলী থেকে কাউরন বাজার যেতে স্বাভাবিকভাবে 20 থেকে 25 মিনিট সময় লাগে। সেখানে অবৈধ পার্কিংয়ের কারণে অনেক সময় 1 ঘন্টারও বেশি সময় লেগে যায়। অফিসগামী মানুষ, শিক্ষার্থী, রোগীবাহী অ্যাম্বুলেন্স কেউই রেহাই পাচ্ছে না এই যানজট থেকে। যে বাসগুলো আপনার মার্কেটের সামনে দাঁড়ায়, যেখানে সেখানে দাঁড়ায়, এই জন্য আপনার রাস্তার মাধ্যমে আপনার যানজট থাকে। রাস্তার পাশে গাড়ি রেখে মানুষ মার্কেটে যায়, তারপরে অনেক মার্কেটের পার্কিং নাই, এগুলার কারণে মানে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পার্কিংয়ের জায়গা না থাকাতে হাঁটা চলার রাস্তা যেটা, এখানে পার্কিং করে রাখার কারণে আমাদের মানে যানজটের সৃষ্টি হয়, চলাফেরা কষ্ট হয়। পুলিশ বলছে মোটরযান অধ্যাদেশ ও সড়ক পরিবহন আইনে নির্ধারিত স্থানের বাইরে গাড়ি পার্ক করা দণ্ডনীয় অপরাধ। এক্ষেত্রে জরিমানা ও যানবাহন জব্দের বিধান রয়েছে। এছাড়া নিয়ম অনুযায়ী নিজস্ব পার্কিং রাখার কথা থাকলেও অনেক ভবন মালিক তা মানছে না। পার্কিং এর জন্য প্রচুর যানজট তৈরি হয়, বিশেষ করে আমাদের পিক আওয়ারগুলোতে। পার্কিং সমস্যার জন্য আমাদের একটা স্থায়ী সমাধানে যাওয়া উচিত এবং আমরা যেতেও চাচ্ছি, এবং সেই ক্ষেত্রে আমরা পার্কিংটাকে কিভাবে আরো সমন্বিতভাবে করে তোলা সম্ভব সেটা নিয়ে আমরা কাজ করছি। নগরবাসীর প্রত্যাশা, নির্ধারিত পার্কিং স্পেস, নিয়মিত আইন প্রয়োগ, প্রভাবশালীদের ক্ষেত্রেও সমান আইন, গণপরিবহন ও ফুটপাত মুক্ত রাখা। হাসান মাহমুদ, RTV, ঢাকা। দর্শক, সন্ধ্যার সংবাদ এ পর্যন্তই। রাতের সংবাদ 11:15টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।